Good evening, everybody. We are all now locked down due to the pandemic coronavirus spreading all throughout the country. In this situation, we are unable to go outside, and we all must have to obey the government principle: stay home, stay safe, until the situation becomes easy enough for us. So, in this situation, through online classes, with the help of technology, we can reach to our dear students. Today, in this class, we will discuss a topic about a short poem, which is under the syllabus of CBSE of class 10. The poem named is Dust of Snow by রবার্ট ফ্রস্ট। আজকে আমরা এই সাহিত্য চর্চাতে এই রবার্ট ফ্রস্টের এই কবিতাটাতে ডাস্ট অফ স্নো বলে যে কবিতাটা আছে, আমরা এই চর্চাটা করব বাড়িতে বসে। এই কবিতাটা পড়ে আমার যা মনে হয়েছে আমি সেটা সবার সাথে শেয়ার করব। এটা একটা সাহিত্য চর্চার পার্ট হিসেবে ধরা যেতে পারে। আবারও আমরা দেখতে পেয়েছি একটা সিবিএসসি বোর্ডের ক্লাস 10-এর সিলেবাসেও কবিতাটি রয়েছে, তাদেরও যদি কিছুটা উপকার হয়। তো প্রথমেই বলি যে কোনো কবিতা পড়বার আগে আমরা প্রথমেই কবি পরিচিতি এবং সেই কবির সমসাময়িক সময়টাকে একটু আমরা দেখতে থাকি, যাতে কিনা আমাদের কবিতার ক্ষেত্রে সুবিধা হয়। তাহলে আমরা আজকে রবার্ট ফ্রস্ট সম্পর্কে দু একটা কথা আগে জেনে নিই, এবং তারপরে রবার্ট ফ্রস্টের যে লেখা কবিতা, সেই কবিতার কিছু কমন বৈশিষ্ট্য আছে, কমন ফিচার্স আছে, সেগুলো আমরা একটু জানবো। এবং তারপরে যে কবিতা আছে সেই কবিতাটা সেটা ছোট্ট কবিতা একটা ছোটোখাটো একটা অ্যানালিসিস করব আমরা, এবং কিছু কোশ্চেন অ্যান্সার বা তথ্য আমরা সামনে নিয়ে আসবো। সো লেট আস টক অ্যাবাউট দি পোয়েট ফার্স্ট। রবার্ট ফ্রস্ট তিনি একজন আমেরিকান কবি, আমেরিকান পোয়েট এবং মোস্ট পপুলার পোয়েট। নট অনলি দ্যাট, হি ওয়াজ দি মোস্ট অনার্ড পোয়েট অফ আমেরিকা অলসো। আমেরিকাতে যত বড় বড় মাপের কবি ছিলেন, রবার্ট ফ্রস্ট কিন্তু তিনি একজন সম্মানীয় কবি ছিলেন এবং খুব জনপ্রিয় তো বটেই। রবার্ট ফ্রস্ট তিনি বিশেষ করে কী জন্যে পরিচিত সারা বিশ্ব সাহিত্যের কাছে? কারণ কন্টেম্পোরারি যখন রবার্ট ফ্রস্ট তিনি তার কবিতাগুলো লিখছেন, তার সেই কবিতাগুলো যদি আমরা দেখি, আমরা দেখব রবার্ট ফ্রস্ট ইন হিজ পোয়েমস ট্রাইড টু ব্রেক দি ট্র্যাডিশনাল কনসেপ্ট অফ পোয়েট্রি। তার কবিতাতে গতানুগতিকভাবে যারা কবিতা লিখছিল, সেই সময়কার যারা কবি ছিলেন বা লেখক ছিলেন, তারা যে গতানুগতিকভাবে কবিতা লিখছিলেন, যে একটা কনভেনশন নিয়ে তারা লিখছিলেন, সেই কনভেনশনটাকে তিনি ব্রেক করেছেন তার কবিতাতে। তিনি সেই ট্র্যাডিশনাল পথটাকে ফলো করেননি। আমরা দেখব কি হয়েছিল তখন। কন্টেম্পোরারি সোসাইটি রবার্ট ফ্রস্টের যারা আগে পিছে যারা আছে, তাদের লেখাগুলো, তাদের কম্পোজিশনগুলো যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো তাদের সেই কম্পোজিশনের মধ্যে তারা তাদের কবিতা বা ওয়ার্কসের মধ্য দিয়ে বারবার তুলে ধরবার চেষ্টা করেছেন তাদের ইরুডিশনগুলো, এসোটারিক এক্সপেরিয়েন্স বা রেফারেন্সগুলো তারা বারবার তাদের কবিতাতে নিয়ে আসে। তারা বোঝাবার চেষ্টা করে তারা কতটা ভালো পণ্ডিত, এবং তাদের কবিতাগুলো, রবার্ট ফ্রস্টের ওই সময়কার যারা ছিলেন, কবিতাগুলো অনেকটাই তারা তাদের কবিতার মধ্য দিয়ে নিজেদের বিজ্ঞতাকে তুলে ধরত। তা রবার্ট ফ্রস্ট সেই ট্র্যাডিশনটাকে ভেঙে দিয়ে তিনি কি করলেন আমরা দেখব। তিনি প্রথম বললেন যে পোয়েট্রি শুড বি অ্যাজ ন্যাচারাল অ্যাজ লাভ, পোয়েট্রি শুড বি ফ্রি। কবিতা হবে একটা স্বাধীন, মুক্ত, কোনো রকম তার মধ্যে পাণ্ডিত্য দেখানো বা কোনো একটা বোঝা বা কোনো একটা যে আমার কবিতাকে ভালো করে লিখতে হবে, নাহলে পাঠকরা ভালো করে পড়বে না, তাই ভেবে চিনতে গুছিয়ে অত কিছু না। অনেকটাই যেন সেই ইংলিশ লিটারেচারে রোমান্টিক পিরিয়ডের সেই বিখ্যাত কবি ওয়ার্ডসওয়ার্থের মতোই তার কবিতার ছাপ আমরা পেয়ে যাই। ওয়ার্ডসওয়ার্থ যেমন তিনি বলেছিলেন, পোয়েট্রি ইজ এ স্পন্টেনাস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। পোয়েট্রি সবসময় স্বতঃস্ফূর্তভাবে মানুষের মন থেকে উদয় হবে, কখনো আর্টিফিশিয়াল ওয়ে বা অটোমেটিক্যালি না এসে বাই প্রেশার কবিতা আসবে না।
রবার্ট ফ্রস্ট কিন্তু অনেকটা ওয়ার্ডসওয়ার্থকে রোমান্টিক পিরিয়ডে ফলো করেন। এবং তিনি ফার্স্ট টাইম রবার্ট ফ্রস্ট তার কবিতাকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো থ্রু দি প্রপার অ্যানালিসিস অফ অল হিজ পোয়েমস যে তিনি তার কবিতাতে কমন লাইফকে, এভরিডে ডে টু ডে লাইফ, কমন লাইফ, সেই কমন লাইফকে তার কবিতার বিষয়বস্তু হিসাবে তুলে ধরেছেন। আমরা যদি ধরি যে কী কী তার এই পার্টিকুলার ডাস্ট অফ স্নো কবিতাতে নয়, রবার্ট ফ্রস্টের যে সমস্ত বড় বড় কবিতা আছে সেগুলোতেও আমরা দেখব কী কী বিষয়বস্তু ছিল। ইন হিজ পোয়েমস হি স্পিক্স অ্যাবাউট মেন, উইমেন, হিউম্যানিটি, রিলিজিয়ান, নেচার, নানান বিষয় যেগুলো সিম্পল বিষয়, সেই বিষয়গুলোকে তিনি তার কবিতাতে তুলে ধরেছেন। কখনো কখনো তার কবিতাতে আমরা আইসোলেশন, লোনলিনেস এগুলোও কিন্তু বিষয়বস্তু হিসাবে দেখতে পেয়েছি। তো এগুলো কৃত্রিম কিছু নয়, দিজ আর নট দিস আর্টিফিশিয়াল ফ্যাক্টস, দিজ আর দি ন্যাচারাল ফ্যাক্টস, দিজ আর দি ফ্যাক্টস হুইচ ইজ কমনলি রিলেটেড উইথ দি এভরিডে লাইফ অফ হিউম্যান বিং। এটা কিন্তু রবার্ট ফ্রস্টের কবিতার মধ্যে আমরা দেখতে পাবো। তাহলে রবার্ট ফ্রস্ট দুটো জিনিস তিনি দেখলেন, যে কবিতার বিষয়বস্তুকে সহজ সরল করে দিলেন এবং কবিতার যে একটা ট্রেন্ডস ছিল, যে একটা গতানুগতিক ট্রেন্ডসের মধ্যে যে একটা ইরুডিশন কবিদের মধ্যে, সেই পদ্ধতি থেকে তিনি বেরিয়ে এসে একটা আনকমন ওয়েতে তিনি কবিতাকে প্রেজেন্ট করলেন আমেরিকাতে। এবং তিনি যে সিচুয়েশন এবং ইনসিডেন্টসগুলো তার কবিতার মধ্যে উপস্থাপন করেন, the situation or incidents presented in the poems of Robert Frost are really from the common life। এটা কিন্তু বারবার জোর এমফাসাইজ করে তিনি বলেছেন। তো ঠিক আছে, তো এই কবির বিষয়বস্তু জেনে নিলাম। কবির বিভিন্ন বায়োগ্রাফি ঘাটলে যে তার জন্ম, মৃত্যু ইত্যাদি সবই জানা যাবে, অত প্রয়োজন নেই আলোচনা করার আমাদের। তো আমরা এখন এই রবার্ট ফ্রস্ট যে কবি সম্পর্কে জানলাম এবং তার কিছু অ্যাজ এ পোয়েট কিছু ক্যারেক্টারিস্টিক কমন ফিচার আছে তার কবিতার, সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। মানে তার কবিতার কি কি বৈশিষ্ট্য আমাদের চোখের সামনে ধরা দেয় সেগুলো দিয়ে একটা আলোচনা করব। ফার্স্ট অফ অল, যে বৈশিষ্ট্যটা রবার্ট ফ্রস্টের কবিতা পড়লেই, শুধু এই ডাস্ট অফ স্নো না, রবার্ট ফ্রস্টের যে কোনো কবিতা পড়লেই যে বৈশিষ্ট্যটা প্রথমেই আমাদের কাছে ধরা দেয়, সেই বৈশিষ্ট্য হচ্ছে ক্লারিটি। দ্যাট মিনস সিম্পলিসিটি। ক্লারিটি মিনস সিম্পলিসিটি, মানে একটা সহজ সারল্য ভাব রবার্ট ফ্রস্টের কবিতাতে। সহজ সারল্য ভাব মানে একটু অলরেডি আমরা বলে ফেলেছি যে অ্যাট দ্যাট টাইম দি পোয়েটস অফ দিস সোসাইটি ওয়ার বিজি টু শো অফ দেয়ার ইরুডিশন অ্যান্ড দে অলসো মেড এ লট অফ এসোটারিক রেফারেন্সেস ইন দেয়ার পোয়েমস। মানে তারা সবসময় তাদের পাণ্ডিত্য দেখানোর জন্যে একটা ভারী শব্দ, বড় শব্দ, একটা বেশ মানে সেই রকম বিজ্ঞতাকে, উইজডমকে তুলে ধরবার জন্যে তারা চেষ্টা করত। রবার্ট ফ্রস্ট কিন্তু সেটা করতো না। রবার্ট ফ্রস্টের পোয়েট্রিগুলো যদি আমরা অ্যানালিসিস করি, দেখব কোয়াইট সিম্পল, অ্যান্ড হি স্পেসিফিক্যালি প্রেজেন্টস দি সাবজেক্ট ম্যাটার অফ হিজ পোয়েট্রি স্পেসিফিক্যালি সিম্পল ওয়েতে। মানে তিনি কোনো অস্পষ্টতা রাখেন না তার কবিতাতে। হি ইজ কোয়াইট ক্লিয়ার এনাফ ইন দি ডেসক্রিপশন অফ হিজ থিমস অর থিমেটিক কন্টেনশন। মানে ক্লারিটি ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ফিচার অফ রবার্ট ফ্রস্ট পোয়েট্রি। আমরা আরও কি দেখব? রবার্ট ফ্রস্টের কবিতা ঘাটলে আমরা দেখব হিজ পোয়েট্রি ব্রিংস আউট এ কাইন্ড অফ ইউনিভার্সালিটি in the minds of the reader. Universality is another feature. Universality means well accepted by all. That means what the poet speaks of, what message does the poet give us in the poem is quite accepted by a great many of people, যেটাকে ইউনিভার্সালিটি বলা হয়। মানে কবি যে মেসেজটা কবিতাতে দিচ্ছেন সেটা অনেকেই সেটা মানতে বাধ্য হবে, কারণ সেটা একটা সত্যি কথা। এই যে কাইন্ড অফ ইউনিভার্সালিটি শুধু ডাস্ট অফ স্নোতেই নয়, অনেক কবিতাই আমরা যখন পড়ব, যদি আমরা পড়ি, সেখানে দেখব রবার্ট ফ্রস্টের কবিতাতে এই ইউনিভার্সালিটিটা কিন্তু খুব সুন্দরভাবে আছে। আচ্ছা, দেখা যাক আরও দেখব যে ইন অল দি পোয়েমস অফ রবার্ট ফ্রস্ট হি প্রেজেন্টস এ ভিভিড ডেসক্রিপশন অফ রুরাল লাইফ। অবশ্যই এই রুরাল লাইফ কার না ভালো লাগে? রবার্ট ফ্রস্টের ভালো লেগেছে, আমাদেরও ভালো লাগবে। আমরা প্রত্যেকেই প্রকৃতির প্রতি ঋণী, প্রকৃতির প্রতি ভালোবাসা, লাভ ফর দি নেচার প্রত্যেকেরই আছে। তো আমরা সবসময় এই রকম একটা ডেসক্রিপশনকে পছন্দ করি, মানে এ কমপ্লিট ভিভিড পিকচার অফ রুরাল লাইফ
সবসময় রবার্ট ফ্রস্টের কবিতাতে আমরা দেখতে পাবো। এবং ইন অল হিজ পোয়েমস, রবার্ট ফ্রস্টের যে কবিতার বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করছি তার মধ্যে দেখব ইন অল হিজ পোয়েমস উই মাস্ট ফাইন্ড দি সেলিব্রেশন অফ কান্ট্রি সাইড, মানে গ্রাম্য জীবনের একটা চিত্র, ওই যে রুরাল লাইফ বললাম, সেলিব্রেশন অফ কান্ট্রি সাইড মানে একটা তীব্র আনন্দ আছে প্রকৃতির মধ্যে, কবিতাতে আমরা কিন্তু পাবো। প্রসঙ্গ করে নিউ হ্যাম্পশায়ার জায়গাটার নাম মনে রাখি, যেখানে থেকে কবি প্রচুর কবিতার রেফারেন্সে পাওয়া যায়। নিউ হ্যাম্পশায়ার বলে যে জায়গাটা কবির কান্ট্রি সাইডের একটা জায়গা, গ্রাম্য একটা জায়গা, যেখান থেকে কবির অনেক বায়োগ্রাফিতে বা অনেক কবিতাতে এই জায়গাটার অনেক রেফারেন্স থাকতে পারে, দেখব। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? রবার্ট ফ্রস্ট কিন্তু কোনো আর্টিফিশিয়ালিটিকে পছন্দ করে না, কোনো কৃত্রিমতা বা কোনো এক্সাজারেশন পছন্দ করে না। তার কবিতাগুলো রিয়েল হয়, বাস্তব হয়, অ্যান্ড হিজ পোয়েমস আর অ্যাবাউট দি লিভিং পিপুল, জীবন্ত মানুষদের নিয়ে, মাটির মানুষদেরকে নিয়ে তিনি কবিতা লেখেন। জাস্ট লাইক ওয়ার্ডসওয়ার্থ ইন দি রোমান্টিক পিরিয়ড ইন ব্রিটিশ লিটারেচার যদি আমরা দেখি, মানে রবার্ট ফ্রস্টের কবিতা পড়ছি কখনো কখনো হারিয়ে যাব, মনে হয় ওয়ার্ডসওয়ার্থকে যদি কারোর পড়া থাকে মনে হয় যেন ওয়ার্ডসওয়ার্থকেই পড়ছি আমরা। যাই হোক, নেক্সট যে ফিচার্সকে আমরা দেখব যে টাচ অফ রিয়েলিজম। টাচ অফ রিয়েলিজম ইজ অ্যানাদার ইম্পর্ট্যান্ট ফিচার ইন রবার্ট ফ্রস্ট পোয়েট্রি। যদি রবার্ট ফ্রস্টের সমস্ত কবিতাগুলো আমরা অ্যানালাইজ করি ছোট্ট করে, দেখব যে তার সেই কবিতাগুলোতে কোনো রকমভাবে এক্সট্রাঅর্ডিনারি ম্যাটার বা এক্সাজারেশন বা নো কাইন্ড অফ আর্টিফিশিয়ালিটি, যেটা অলরেডি আমি মেনশন করেছি, থাকে না, যেগুলো রোমান্টিক পোয়েটসদের মধ্যে থাকে অনেকটা। ইংলিশ লিটারেচারের রোমান্টিক পোয়েটস যারা আছেন, নাম করলে বলতে হবে ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কোলরিজ, কিটস, বাইরন, এই সমস্ত রোমান্টিক পোয়েটসদের বড় বড় কবিতাতে তারা কখনো কখনো হয়তো এক্সট্রাঅর্ডিনারিভাবে কোনো একটা ফ্যাক্টকে বর্ণনা করে, অসাধারণ, মানে একটু এক্সাজারেশনের মধ্যে চলে যায়। কিন্তু রবার্ট ফ্রস্ট কিন্তু সেটা করেন না। তার কবিতাই হচ্ছে অ্যাবাউট রিয়েলিটি, অ্যাবাউট রিয়েলিজম, অ্যাবাউট দি রিয়েল লাইফ। এটা কিন্তু রবার্ট ফ্রস্টের কবিতাতে আমরা দেখব। এবং সেই সমস্ত যে ওয়ার্ডসওয়ার্থ বা শেলি, কোলরিজ, কিটসের কবিতাতে আমরা দেখব তারা কখনো কখনো বাস্তব জগৎ ছেড়ে দূরে কোথাও পাড়ি দেয়, রিমোট থিংস, দে স্পিক অ্যাবাউট দি রিমোট আইডিয়া, অনেক দিন আগে ঘটে যাওয়া কোনো ঘটনাকে কবিতার বিষয়বস্তু করছে। রোমান্টিক পোয়েটসতে আমরা দেখতেই পারি, কিন্তু রবার্ট ফ্রস্ট কিন্তু সেই কাজটা করেনি। মানে আশেপাশেই, মানে তার আশপাশের যে সমস্ত কমন লাইফগুলো রয়েছে সেই রিয়েলিস্টিক ওয়ার্ল্ডকে তার কবিতাতে প্রেজেন্ট করেছে। তাই টাচ অফ রিয়েলিজম ইজ অ্যানাদার কাইন্ড অফ ফিচার্স, অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার অফ রবার্ট ফ্রস্ট পোয়েট্রি। যদি আমরা আরেকটু, এটা গেল কমন ফিচার্স। রবার্ট ফ্রস্টের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার্স তার কবিতার, সেটা হলো কি, এ কাইন্ড অফ ড্রামাটিক কোয়ালিটি। এ কাইন্ড অফ ড্রামাটিক কোয়ালিটি, দ্যাট মিনস রবার্ট ফ্রস্টের কবিতা যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা তার মধ্যে দেখব সবসময় একটা সাসপেনশন থাকবে, একটা টেনশন থাকবে, একটা এক্সাইটমেন্ট থাকবে, একটা অ্যাংশিয়াসনেস থাকবে, একটা অ্যাংজাইটি থাকবে। মানে রবার্ট ফ্রস্টের কবিতা মানে এই রকম সিচুয়েশানগুলো যেগুলো আমরা বললাম, সাসপেনশন, এক্সাইটমেন্ট, টেনশন, এইগুলোর থাকবে সব সময়। কার মধ্যে থাকবে? কবি যে স্পিকারকে প্রেজেন্ট করছেন তার মধ্যেও থাকতে পারে, বা কবি সেই স্পিকার না হয়ে যদি কবি নিজেও হন, তিনি যখন ন্যারেট করছেন কবিতার কন্টেন্টগুলো, তার মধ্য দিয়ে এই টেনশন, সাসপেনশন, এক্সাইটমেন্টগুলো প্রকাশ পাবে। নট অনলি দ্যাট, ইভেন ইন দি মাইন্ড অফ দি রিডার্স, মানে আমি বা যারা পড়ছে সেই পাঠকের মনেও কিন্তু এ কাইন্ড অফ সাসপেনশন আর টেনশন থাকবে যে কী ঘটতে চলেছে বা কী ঘটছে, বা হোয়াট দি পোয়েট ওয়ান্টস টু সে আস, এই সমস্ত সাসপেনশনগুলো কিন্তু আমরা পাবো রবার্ট ফ্রস্টের কবিতাতে। তো এই যে ড্রামাটিক কোয়ালিটি, এই টেনশন, সাসপেনশন বা কনফ্লিক্ট, এগুলো থেকে আসছে। যাকে আমরা বিস্তারিত আর যাব না, আমরা এবার সরাসরি কবিতাতে চলে যাব। আর একটা কথা বলে রাখি, রবার্ট ফ্রস্টের কবিতার সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মধ্যেও এটা পড়ে যে ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, ডিকশন অ্যান্ড ভার্সিফিকেশান। কবি যে সমস্ত শব্দগুলো ব্যবহার করেন তার কবিতাতে, যে শব্দগুলো একটু আগে আমরা বলেছি তিনি গ্রাম্য জীবনকে প্রেজেন্ট করছেন, একটু আগেই আমরা বলেছি কান্ট্রি সাইড, রুরাল লাইফকে তিনি প্রেজেন্ট করছেন, সাধারণ মানুষের জনজীবনকে তিনি প্রেজেন্ট করছেন। তাহলে সাধারণ মানুষ নিশ্চয়ই কৃত্রিমভাবে কথা বলে না, তাই তার ভাষাগুলোও আর্টিফিশিয়াল হবে না, তাদের ভাষাগুলোও হবে কমন লাইফ, ডে টু ডে স্পিচ, দিনের পর দিন আমরা যে সমস্ত স্বাভাবিকভাবে কথা বলি, দ্যাট ইজ দি ল্যাঙ্গুয়েজ অফ রবার্ট ফ্রস্ট পোয়েট্রি। এটা কিন্তু আমরা দেখব। আর একটা, মোস্ট অফ অল, রবার্ট ফ্রস্টের প্রত্যেকটা কবিতাই ফিলোজফিক হয়, একটা ফিলোজফিক্যাল মেসেজ থাকে সেই কবিতাগুলোতে।
কারণ ফিলোসফিক্যাল মেসেজটা কোনগুলো হয়, ইন অলমোস্ট অল অফ হিজ পোয়েমস বিয়ার্স অ্যাবাউট এ ফিলোসফিক্যাল মেসেজ। কি সেটা? ইন অলমোস্ট অল অফ হিজ পোয়েমস রবার্ট ফ্রস্ট সিক্স ফর দি ট্রুথ, সার্চিং ফর দি ট্রুথ। তিনি সবসময় সত্যের সন্ধান করতে চেয়েছেন। তাহলে মেসেজটাও তার সেরকম ফিলোসফিক ওয়েতে দিয়েছেন, যে সত্য কিছুকে হয়তো উদ্ঘাটন, মিস্ট্রি অফ লাইফকে তিনি উদ্ঘাটন করেছেন। এগুলো কিন্তু আমরা তার কবিতার বিষয়বস্তুতে দেখতে পাবো। যাই হোক, আমরা সরাসরি এবার কবিতাতে চলে যাব। কবিতার টেক্সটে কি বলছেন সেখানে। কবিতাটা কি? কবিতাটার দিকে যদি আমরা তাকাই, একটা ছোট্ট কবিতা, ইট ইজ এ সিম্পল পোয়েম, একটা সহজ সরল কবিতা, এবং ইট ইজ এ শর্ট পোয়েম, দুটো স্ট্যাঞ্জা, ফার্স্ট স্ট্যাঞ্জা, সেকেন্ড স্ট্যাঞ্জা, 4 লাইন 4 লাইন। তাহলে অবশ্যই একটা শহর আমরা বলতে পারি সিম্পল অ্যান্ড শর্ট পোয়েম। কিন্তু তা সত্ত্বেও, ইনস্টেড অফ দ্যাট, তা সত্ত্বেও এই ছোট কবিতার মধ্যেই যদি আমরা ডিপলি বুঝতে পারি, এই কবিতাটাও যদি পড়ি বা মিনিং করবার চেষ্টা করি, তাহলে কিন্তু একটা লার্জার অ্যান্ড ডিপার মিনিং আমাদের সামনে উঠে আসবে, যেটা তার কবিতাতে প্রেজেন্ট করা হয়েছে। কি আছে কবিতাতে? এক লাইনে যদি বিষয়বস্তু আমরা বলি, আমরা দেখব যে কিছুই নেই। কবিতাতে দুটো স্ট্যাঞ্জা আছে, প্রথম স্ট্যাঞ্জা এবং সেকেন্ড স্ট্যাঞ্জাতে প্রথমে আমরা দেখলাম যে কবি সামহাউ, কবিতাতে রেফারেন্স আছে, সামহাউ কবি যেন একটু বিষাদের সুরে আছেন, ইনি ডিপ্রেসড মুডে আছেন, একটু কোনো রকমভাবে মনক্ষুণ্ণ, অবসাদগ্রস্ত, সেরকম একটা সিচুয়েশনে তিনি বাইরে আছেন। একটা পাশে একটা হেমলক গাছ, হেমলক গাছের আশেপাশে আছেন, কবিতায় পরিষ্কার করে বলা নেই, ঠিক আছে, আমরা টেক্সট পড়বো যখন দেখব। সেই হেমলক গাছের পাশে তিনি দাঁড়িয়ে আছেন, না তিনি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সেসব পরে দেখব। ওই হেমলক গাছের পাশে তিনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে তার গায়ে এসে পড়ল ডাস্ট অফ স্নো। স্নো মানে স্নোফল হয় না, ওই যে তুষারপাত, যে বরফের টুকরো, ওই যে সেইগুলো এসে তার মাথায় পড়লো, তার গায়ে পড়লো। আমরা যদি কবিতার লাইনের দিকে তাকাই, যে ডাস্ট অফ স্নো কোথায় পড়েছে? শুক ডাউন অন মি, আমার উপরে পড়েছে। কোথায় পড়েছে সেটা বলেনি, কবির কোথায় স্নোটা পড়েছে সেটা মেনশন করেনি, সেগুলো নিয়ে পরে আলোচনা হবে। তাহলে হঠাৎ করে সেই স্নোফল হলো ওই গাছ থেকে, ওই হেমলক ট্রি থেকে তার গায়ের উপরে, অন মি। হঠাৎ করে তিনি তাকিয়ে কি দেখলেন? যে উপরে একটা কাক রয়েছে, ক্রো, এ কাইন্ড অফ বার্ড, ক্রো, কাক এবং হেমলক গাছ। এটা অবশ্যই একটা উইন্ট্রি কান্ট্রি সাইড, হয়তো একটা শীতের সময়, সেরকম একটা বরফ তুষারপাত হয়েছে, সেই তুষারপাতগুলো গাছে পড়েছে, এবং গাছটা সাদা, এবং হেমলক গাছের ফুলগুলোও কিন্তু সাদা হয়, ছোট ছোট ফুল হয়। এ কাইন্ড অফ পয়জনাস ট্রি, একটা বিষাক্ত গাছ। সেই গাছের উপরে একটা কাক এসে রয়েছে, এবং কবি সেখানে পাশ দিয়ে যাচ্ছিলেন, না গাছের ওখানে দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে কিছু তুষার তার গায়ে পড়লো, বরফ তার গায়ে পড়লো, এইটাই ছিল। এবং ওই যে একটু আগে আমরা বলছিলাম, কবি নাকি একটা বিষাদের সুরে ছিলেন, একটু অবসাদগ্রস্ত ছিলেন, কোনো একটা চিন্তার মধ্যে ছিলেন। হঠাৎ করে ওই কাকের ফলে যে তুষারটা তার গায়ে এসে পড়লো গাছ থেকে, যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা তার মনটা যে খারাপ ছিল এতক্ষণ পর্যন্ত, সেই তার মনটাকে সামহাউ একটু ভালো করে দিল। ঘটনাটা কেমন একটা আশ্চর্য লাগছে, যে কবির গায়ে বরফ তুষার পড়লো, এবং গাছটা হেমলক, এবং পাখিটা কাক, সব কিছুই যেন একটা নেগেটিভ রেফারেন্স রয়েছে এর মধ্যে। হেমলক গাছ, কাক, আমরা যখন টেক্সট পড়বো দেখব, তাহলে তার মনটা যেন সামহাউ ভালো হয়ে গেল। এই যে সামহাউ মনটা ভালো হয়ে গেল, সেকেন্ড স্ট্যান্ডাতে আমরা দেখব, সেই ভালো হওয়াটার মধ্য দিয়ে কবি একটা, যে হঠাৎ একটা বিষাদগ্রস্ত মন ভালো হয়ে গেল এই ঘটনার ফলে। তো আমরা কবিতা পড়ে দেখবো, সেইটা দেখা যাক। তাহলে কবি এখানে কি মেসেজ দিতে চাইলেন? মেসেজটা এইটাই, যে কোনো কাজ, অ্যান অ্যাক্ট, যে কোনো কাজ, এ কাইন্ড অফ অ্যাক্ট, সে ছোট হোক বড় হোক, প্রত্যেকটা কাজেরই যদি আমরা ভাবি যে প্রত্যেকটা কাজেরই একটা ইনফ্লুয়েন্স আছে, সে খারাপ হোক আর ভালো হোক। এখানে কবির ক্ষেত্রে একটু ভালো দেখিয়েছেন, এনি ইনসিগনিফিক্যান্ট ওয়ার্ক, আমি যে কাজই করি না কেন, প্রত্যেকটা কাজেরই একটা গুরুত্ব আছে, প্রত্যেকটা কাজই যেন আমাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে। এইটা কিন্তু একটা মেসেজ দিয়েছেন, যেটা কবির মনকে ভালো করে দিয়েছে ওই কাকের স্নোফলের ঘটনাটা। দেখব কবিতা শুরু হচ্ছে কি, দি ওয়ে এ ক্রো শুক ডাউন অন মি, যেভাবে দি ওয়ে এ ক্রো শুক ডাউন অন মি দি ডাস্ট অফ স্নো ফ্রম এ হেমলক ট্রি। এই হচ্ছে প্রথম স্ট্যান্জা, 4 লাইন। তাহলে গাছটা হচ্ছে হেমলক গাছ, এ কাইন্ড অফ পয়জনাস ট্রি, এবং গাছটা বেশি বড় গাছ হয় না, এবং ওই গাছটাই
স্মল হোয়াইট ফ্লাওয়ার্স হয়, মানে ফুল, একে তো তুষার পড়েছে, তারপরে আবার গাছটা কি হয়েছে, তার নিজস্ব ফুল আছে, সেগুলো আবার ছোট ছোট সাদা রঙের, মানে সাদাই সাদাই বরফাবৃত হয়ে আছে, এরকম একটা হেমলক গাছ। তা বলছে দি ওয়ে, আমি একটু আগেই বলেছিলাম যে কবি রবার্ট ফ্রস্ট এমন একজন কবি যে তার প্রত্যেকটা কবিতাতে একটা ড্রামাটিক টেনশন আছে, তিনি যেন কিছু মেনশন করেন এবং তিনি ক্লিয়ার করেন না আমাদের কাছে, মানে আমাদের মনের মধ্যে একটা টেনশন কাজ করবে, এ কাইন্ড অফ এক্সাইটমেন্ট কাজ করবে। এই যে হেমলক গাছ, সেই হেমলক গাছে বলছে দি ওয়ে এ ক্রো, একটা কাক নাকি শুক ডাউন করেছে, মানে শুক ডাউন, শেক থেকে এসেছে শুক, শেক শুক শেকেন, মানে গাছের ডালটা কাক সামহাও নাড়িয়েছে। এবার গাছের ডালটা সামহাও কিভাবে কাক নাড়িয়েছে, কাক কি কোথাও অন্য জায়গায় ছিল, হঠাৎ করে আমরা যদি ছবিটা কল্পনা করি, হেমলক গাছ, কবি গাছের নিচে আছেন, এবার হঠাৎ করে একটা কাক উড়ে এসে ওই গাছের ডালে বসলো, যে হেমলক গাছের ডালে তুষার পড়েছে। তাহলে কি হবে, কোনো গাছে যদি জল বা তুষার থাকে, গাছের ডালটা যদি কেউ নাড়িয়ে দেয়, তাহলে নিশ্চয়ই জলটা নিচে পড়বে এবং নিচে যারা আছে বা যে সমস্ত ব্যক্তিরা থাকে তারা ভিজে যাবে। তো এই ঘটনায় কি হয়েছে মেনশন করা নেই ক্লিয়ারলি, তার মানে এই কাইন্ড অফ টেনশন রিডারদের মধ্যে থেকে যাচ্ছে। তাহলে কাকটা কি ওখানে উড়ে এসে বসেছে, যেখানে কবি দাঁড়িয়েছিলেন সেই গাছের ডালে এসে কাকটা হঠাৎ হয়তো বসেছে, তাই ওই তুষারগুলো ঝরে পড়েছে কবির উপরে, অন দি পোয়েট, অন দি স্পিকার, এমনটা ক্লিয়ার করে বলা নেই। আবার এমনও হতে পারে যে হয়তো বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, তুষার পড়ছে, কাকটা হয়তো অলরেডি ওই ডালেই বসেছিল, কিন্তু ডালে বসে থাকার পরেও দেখা যাচ্ছে যে কাকটা ঠান্ডায় কাঁপছিল থরথর করে, তাই তার ওই কাঁপুনিতে কাইন্ড অফ ভাইব্রেশন যখন তৈরি হয়েছে, তখন স্নোগুলো পড়েছে, কারণ ডাস্ট অফ স্নো বলছে। তো ডাস্ট মানে কি, ডাস্ট অফ স্নো মানে কি পার্টিকেল অফ স্নো, বরফের টুকরো, তুষারের টুকরো, মানে মিহি, মানে একদম গুঁড়ো গুঁড়ো টাইপের। ডাস্ট অফ স্নো, এ পার্টিকেল অফ স্নো, এর কোয়াইট ইনসিগনিফিক্যান্ট, একটা পার্টিকেল অফ স্নো। সেই পার্টিকেল অফ স্নো যে কবির উপরে পড়েছে, ওই কাকটা যদি কোনো রকমে নড়ে চড়ে বসে তাতেও পড়তে পারে, ওই সামান্য ভাইব্রেশনেও পড়তে পারে। এবং এমনও হতে পারে যে কাক হয়তো বসেই ছিল, সে হয়তো ঠান্ডায় কাঁপছে না বা বাইরে থেকে উড়ে আসেনি, মানে এমনও হতে পারে যে কাকটা হয়তো বসেছিল, একটু আরও ভালো করে বসার জন্য একটু নড়ে চড়ে বসেছে, রিঅ্যাডজাস্টিং ইটসেলফ অন দি ব্রাঞ্চেস, যে ডালে কাকটা বসেছিল। তাহলে অনেক কিছুই হতে পারে, এই অনেক কিছুই যে হতে পারে, কিন্তু আমরা ক্লিয়ারলি কিছু কিন্তু কবিতাতে কোনো মেনশন পাইনি। তাই রবার্ট ফ্রস্টের কবিতা ছোট হলেও তার মধ্যে কিন্তু সাসপেন্স, টেনশন, এক্সাইটমেন্ট রিডারদের মনে থেকেই যাচ্ছে, মানে এই কাইন্ড অফ ড্রামাটিক কোয়ালিটি প্রেজেন্ট করা হয়েছে। আবার কি হলো, আমরা যদি আবার তাকাই যে ক্রো ইজ এ কাইন্ড অফ বার্ড, কাক কী ধরনের পাখি। আমরা যদি অন্যান্য রোমান্টিক পোয়েটস বা যে কোনো কবিদের মধ্যে আমরা দেখব, তারা মনে হয় সচরাচর কাক নিয়ে কবিতা লেখেনি। যারা স্বাভাবিকভাবে কবিতা লেখেন, নাইটেঙ্গেল বার্ড, কাক্কু বার্ড, স্প্যারো, এই সমস্ত নিয়ে প্রচুর কবিতা আছে, কিন্তু কাক নিয়ে কবিতা লিখেছেন অ্যাবাউট দি ক্রো, এইটা কিন্তু একটা আনকমন ব্যাপার। এবং পাশে পাশে যদি আমরা ধরি হেমলক ট্রি, হেমলক ইজ এ কাইন্ড অফ পয়জনাস ট্রি, একটা বিষাক্ত গাছ। তাহলে আমরা যদি অন্যান্য কবিদের কথা ধরি, সেই সমস্ত কবিরা যদি আমরা ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস, কোলরিজ বা যে কোনো মডার্ন পোয়েটস হোক বা রোমান্টিক পোয়েটস হোক, যাদের কবিতা আমরা যদি ধরি, গাছ তো তাদের কাছে, ট্রি ইজ এ কাইন্ড অফ উইজডম, গাছ যত পুরনো হবে সে তত জ্ঞানী হয়, গাছকে একটা পজিটিভ ইমেজ দিয়ে দেখানো হয়েছে। গাছ অক্সিজেন দেয় আমাদেরকে, যার ফলে আমরা লিভিং ওয়ার্ল্ড নিয়ে আছি, এবং কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে নেয় আমরা যে কার্বন ডাইঅক্সাইড এক্সহেল করি। তার মানে গাছের মধ্যে একটা স্যাক্রিফিশিয়াল, একটা লিবারাল অ্যাটিটিউড আছে, মানে রিগার্ডিং ট্রি এ কাইন্ড অফ পজিটিভ রেফারেন্স আছে, পজিটিভ আইডিয়া আছে। বাট ইন দি হ্যান্ডস অফ ফ্রস্ট, এই যে ক্রো, সিলেকশন অফ দি বার্ড ক্রো ইনস্টেড অফ নাইটেঙ্গেল কাক্কু, অ্যান্ড সিলেকশন অফ দি ট্রি হেমলক ইনস্টেড অফ এনি আদার বিউটিফুল ট্রি, ম্যাপেল ট্রি, ওক ট্রি, এইগুলো তিনি চয়েস করেননি, তিনি হেমলক ট্রি চয়েস করেছেন, যার দুটোই হচ্ছে নেগেটিভিটি রেফারেন্সের মধ্যে থাকে। তাহলে এর মধ্যে দিয়ে কী মেসেজ তিনি দিয়েছেন, এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে তিনি এইটাই বোঝাতে চেয়েছেন যে কবি যেহেতু স্যাড মুডে আছে, কবি নাকি একটু ডিপ্রেসড মুডে আছে, সেটা আমরা কি দেখে বুঝবো, আমরা যদি সেকেন্ড স্ট্যান্জার লাস্ট লাইনের দিকে তাকাই, যে কবি বলছেন যে
অ্যান্ড সেভড সাম পার্ট অফ এ ডে আই হ্যাড রিউড। সেকেন্ড স্ট্যান্জার লাস্ট লাইনে রিউড বলে একটা শব্দ আছে, রুড, RUED। এই শব্দটার মানে হচ্ছে হোল্ড ইন রিগ্রেট। কবি নাকি একটু অনুতাপ করছিলেন সারাটা দিন ধরে, কোনো একটা বিষয়ের জন্য তাকে যন্ত্রণা দিচ্ছে। হি ওয়াজ ইন এ টেরিবল মোড, সামথিং ওয়াজ ডিস্টার্বিং হিজ মাইন্ড। তার মনকে যেন কোনো কিছু যন্ত্রণা দিচ্ছিল, সেই রকম একটা সিচুয়েশানে সে বাইরে বেরিয়েছিল। হঠাৎ করে হেমলক গাছের পাশে দিয়ে তিনি যাচ্ছিলেন বা দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে স্নোফল, একটা কাক নাকি তার গায়ে কিছু তুষার ঢেলে দিল, এইটা নাকি ফিল করেছেন তিনি। তাহলে কবি যে একটা স্যাড মুডে ছিল, সেই স্যাড মুডটা বোঝানোর জন্যে, এই যে স্যাড মুডটা তিনি বোঝানোর জন্য তার ইমেজটা, অ্যাটমসফিয়ারটাও একটু গ্লুমি তৈরি করতে হবে। তাই দি পোয়েট হ্যাজ সিলেক্টেড দি ইমেজ অফ দি বার্ড ক্রো অ্যান্ড দি ইমেজ অফ দি ট্রি হেমলক। অল আর নেগেটিভ রেফারেন্সেস, অল আর নেগেটিভ আইডিয়া। তাহলে কবির মনের নেগেটিভিটি তুলে নিয়ে আসার জন্যে প্রকৃতির নেগেটিভিটিটাকে তুলে নিয়ে তিনি চয়েস করেছেন। তা আমরা দেখব এখানেও আর একটু ক্লিয়ার হচ্ছে না, আমাদের সাসপেনশন বা টেনশনটা থেকেই যাচ্ছে যে কবি কি আদেও ওইখানে গাছের নিচে কি দাঁড়িয়েছিলেন, কোনো জায়গায় মেনশন নেই। বলছে দি ওয়ে, যদি এই শব্দের মানে বলি, যে ফার্স্ট স্ট্যান্ডার্ড আছে দি ওয়ে, দি পোয়েট ইজ অন দি ওয়ে, তিনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হি ওয়াজ পাসিং বাই, এমন মিনিং যদি করি, হি ওয়াজ পাসিং বাই দি ট্রি, হেমলক গাছের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। হঠাৎ করে কাকটা, যারও অ্যাক্টিভিটিতে কোনো ক্লিয়ার অর স্পেসিফিক রেফারেন্স নেই, সে নড়ে উঠেছে, না কেঁপে উঠেছে, না রিঅ্যাডজাস্টিং করেছে, না উড়ে এসে বসেছে, নাকি তার মধ্যে ঠান্ডা লেগে সে কাঁপছে, তার ফলে গাছের ডালটা নড়ে গিয়ে কবির মাথায় পড়েছে। তাহলে এটাও আমরা বলতে পারি কবি দাঁড়িয়েছিলেন না পাশ দিয়ে চলে যাচ্ছিলেন হেঁটে, এটাও যেমন রেফারেন্স নেই, তেমন কাকের মুভমেন্ট বা অ্যাক্টিভিটির মধ্যেও ক্লিয়ার মেনশন নেই। তাহলে সাসপেন্স টেনশন আমাদের থেকেই গেল। কিন্তু ঘটনা কি ঘটলো, ওই যে স্নোফলটা হলো, সেই স্নোফলটা হওয়ার পরে সামহাউ ক্রোটা কোনো রকমভাবে হয়তো স্নোফলটা কবির উপরে পড়েছে। এবার ওই স্নোফলটা কবির মাথায় পড়েছে, না কাঁধে পড়েছে, না হাতে পড়েছে, না কোথায় পড়েছে, তারও ক্লিয়ার মেনশন নেই। মানে অলসো সাসপেন্স, এক্সাইটমেন্ট, টেনশন আমাদের থেকেই গেল। কিন্তু যাই হোক না কেন, রিগার্ডিং দিস স্নোফল কবি হয়তো একটা ভালো জিনিস পেয়েছেন। কি ভালো জিনিস পেয়েছেন, আমরা সেকেন্ড স্ট্যান্ডায় তাকাবো। যদি আমরা সেকেন্ড স্ট্যান্ডায় যদি আমরা তাকিয়ে দেখি, আমরা দেখব বলছে হ্যাজ গিভেন মাই হার্ট, মানে ফার্স্ট স্ট্যান্ডায় ঘটে যাওয়া ঘটনাটা, মানে স্নোফলের ঘটনাটা তার হৃদয়কে দিয়েছে এ চেঞ্জ অফ মুড। কবির মুডটা চেঞ্জ হয়ে গেছে, কবির মুড নাকি চেঞ্জ হয়ে গেছে। এই মুডটা নাকি কবির আগে একরকম ছিল, এই ঘটনা ঘটার পরে মুডটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে কি হয়েছে পরে পড়ে নিই। অ্যান্ড সেভড সাম পার্ট অফ এ ডে, তার নাকি দিনের কিছুটা অংশ তাকে সেভ করে দিয়েছে, যে দিনটা সে কাটাচ্ছিল রিউ করে। ইন দি মিডস্ট অফ রিউ মানে রিগ্রেটিং। কবি নাকি অনুতাপ করছিলেন কোনো ঘটনায়, কোনো টেরিবল সিচুয়েশন তার জীবনে ঘটেছে, তাই নিয়ে যে তিনি অনুতপ্ত ছিলেন, সেই অনুতপ্ততা নিয়ে তিনি হয়তো বাইরে ডিস্টার্ব মাইন্ডে ঘুরছিলেন। সেরকম একটা সিচুয়েশানে এই ঘটনা ঘটে যাওয়ার পরে থ্রু ক্রো আর হেমলক ট্রি তার মনের মধ্যে একটা কাইন্ড অফ চেঞ্জ এসেছে, এবং চেঞ্জ এসেছে সেটা ভালো এসেছে, কারণ তিনি রিউ মুড থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন। RUE মানে রিগ্রেশন থেকে সেজন্য কিছুটা স্বস্তি পেয়েছে। তো ব্যাখ্যাটা এইভাবে আমরা করতে পারি যে কবি কী কারণে দুঃখিত সেটাও তো আমাদের বলা নেই, রিজনস আননোন। তো সামহাউ কবি ডিপ্রেসড মুডে আছেন, যে কোনো কারণে হতে পারে, কবির পার্সোনাল ব্যাপার হতে পারে, বা অন্য কোনো কারোর কাছ থেকে দুঃখ পেয়েছেন এটাও হতে পারে, যা সামহাউ রিজনস আননোন, আমরা জানি না কী কারণে। তাহলে কবির সেই দুঃখটা যাই হোক না কেন সেটা তো ভালো হয়েছে। সেই ভালোটা কি হয়েছে, হেমলক গাছের পাশে এসে হয়েছে, কাকের স্নোফলের ফলে হয়েছে। তাহলে হেমলক ট্রি অ্যান্ড ক্রো বোথ আর নেগেটিভ রেফারেন্সেস। তাহলে কি হবে, এরা তো সব প্রকৃতিরই জিনিস। তাহলে প্রকৃতির প্রত্যেকটা জিনিস, নেগেটিভ হোক আর পজিটিভ হোক, প্রত্যেকটা জিনিসকে প্রকৃতির ভালো বলেই মনে করতে হবে। স্নোফল সেটাও তো ঠান্ডা জল, কবির গায়ে এসে পড়েছে, তাহলে তার মুড ভালো হবে কি করে? কাক পাখি কি করে একটা মানুষকে ভালো গান করতে পারে? তার তো একটা কর্কশ ভয়েস, গ্রাভ ভয়েস, হার্শ ভয়েস, তা সত্ত্বেও কবির মুড ভালো হয়ে গেছে। তাহলে কবি এখানে কি মেসেজ দিতে চাইলেন আমাদেরকে? ইনস্ট্যান্টলি কবি কি এই মেসেজটা দিতে চাইলেন যে প্রকৃতিতে যাই ঘটুক, হোয়াট এভার হ্যাপেন্স, যাই হোক না কেন, আমরা যেটা সামনে যেভাবে দেখছি, কাক দেখছি মানে কাক, হেমলক দেখছি মানে হেমলক,
তার মানে যা দেখছি, যাকে যেভাবে দেখছি, সবসময় টেকেন ফর গ্রান্টেড নিলে হবে না। যা হ্যাঁ, কাক মানে ও একটা বাজে পাখি, ওর খুব একটা বিউটিফিকেশান নেই, ওকে বিউটি সিম্বলাইজ করা যাবে না। হেমলক একটা বিষাক্ত গাছ, ওই বিষাক্ত গাছের কোনো বিউটিফিকেশান নেই, ওই গাছকে বিউটির সিম্বল করা যাবে না। কবি এই মেসেজটা দেননি, কবি মেসেজটা দিয়েছেন হোয়াট এভার হ্যাপেন্স, যাই ঘটুক না কেন তার একটা সিগনিফিক্যান্স আছে। কবি প্রকৃতির যে রূপটা আমরা দেখছি সেই রূপটাকে টেকেন ফর গ্রান্টেড না করে নিজের মনের মধ্য দিয়ে যদি আমরা ভাবনা চিন্তা করি, অনেক কিছু একটা ব্লিসফুল পেয়ে যেতে পারি। কবি হয়তো তাই পেয়েছেন। হয়তো কোনো রকমভাবে ওই বরফ পড়াটা, ওই স্নোফলটা তার গায়ে পড়াটা হেমলক গাছ থেকে, তার মধ্য দিয়ে কবির মুড ভালো হয়ে যাওয়ার ঘটনার মধ্য দিয়ে এই মেসেজটাই দিয়েছেন, সামহাউ এভরি পার্টিকেলস অফ নেচার হ্যাজ দি পাওয়ার টু ইনফ্লুয়েন্স দি ম্যানস লাইফ। মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, যেমন কবির করে দিয়েছে। আমরা দেখব তাহলে আমরা কি দেখব, এই কবিতার মেসেজটা কিভাবে ক্লিয়ার করেছেন। What the poet wants to suggest in this poem, in this simple poem, the suggestion is that sometimes, কখনো কখনো, some inauspicious events, কোনো অশুভ ঘটনাও, কোনো অমঙ্গল ঘটনা বা কোনো রকম ভালো ঘটনা নয়, কোনো ইনঅসপিসিয়াস ইনসিডেন্টও আমাদের মনকে বা আমাদের মনে হ্যাপিনেস নিয়ে আসতে পারে। সামটাইমস সাম ইনঅসপিসিয়াস ইনসিডেন্টস অলসো ক্যান ব্রিং হ্যাপিনেস ইন আওয়ার মাইন্ড। এই যে কাক এসে বসা, হেমলক ট্রি, স্নোফল কবির গায়ের উপরে, তার এতক্ষণ পর্যন্ত মুডটা ডিপ্রেস ছিল, হঠাৎ মুডটা ভালো হয়ে গেল। তাহলে মেসেজটা এইটাই যে সামটাইমস সাম ইনঅসপিসিয়াস ইভেন্টস ইভেন ক্যান চেঞ্জ এ ম্যানস মাইন্ড অর ক্যান ব্রিং হ্যাপিনেস এক্স্যাক্টলি ইন ম্যানস মাইন্ডস। এটাই তিনি বললেন। তো এই ছোট্ট কবিতাতে আমরা এবার এটা হলো একটা থিমেটিক ব্যাপার। ইন জেনারেল যদি আমরা একটু স্টাইলিস্টিক ওয়েতে আমরা কিছু আলোচনা করি, সেই স্টাইলিস্টিক ব্যাপারগুলো আমরা যদি দেখি, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমরা পরের ভিডিওতে স্টাইল নিয়ে আলোচনা করবো। রাইম স্কিম আছে, অ্যালিটারেশন আছে, অ্যাজোন্যান্স আছে, ইনভার্সান আছে, এনজামমেন্ট আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং কিছু প্রশ্ন উত্তর নিয়েও আমরা পরের ভিডিওতে আমরা আলোচনা করতে পারি। আমরা কি দেখব যে এই কবিতাতে যদি আমরা মেনশন করি যে ফিগার্স অফ স্পিচ যেগুলো ইউজ করা হয়েছে, তার মধ্যে রাইম স্কিমটা একটুখানি যদি আমরা আলাদাভাবে আলোচনা করি, আমরা তো কবিতাতে কী রাইম স্কিম ইউজ করা হয়েছে, কবিতার টেক্সটটাতে যদি একটু তাকাই, এবি এবি সিডি সিডি, এই টেক্সটের মধ্য দিয়ে আমরা কিন্তু রাইম স্কিমটা পাবো। 4 লাইন 4 লাইন 8 লাইন, দুটো সিম্পল স্ট্যান্ডার মধ্যে আছে। ইউজ অফ অ্যালিটারেশন আছে। ইউজ অফ অ্যালিটারেশনের ডেফিনেশনের মধ্যে আমরা কী পাই? অ্যালিটারেশনের ডেফিনেশন কোনটা? যে রিপিটেশন অফ দি সেম সাউন্ড অর সেম লেটার কোনো একটা লাইনে হচ্ছে, এটাই অ্যালিটারেশন। কবিতা ঘাটলে আমরা পেয়ে যাবো কয়েকটা রেফারেন্সে। আমরা যদি লাইনটাকে তুলে ধরি, যে হ্যাজ গিভেন মাই হার্ট এ সেভড সাম পার্ট অ্যান্ড সেভড সাম পার্ট, এই লাইনগুলোতে কিন্তু সে অ্যালিটারেশন পাবো। আবার আমরা দেখব ইনভার্সান। যদি ফার্স্ট স্ট্যান্ডার দিকে আমরা তাকাই,